শ্রাবণের রাত, আকাশ জোড়া মেঘের ভারে যেন ছেয়ে গেছে গোটা পল্লী। নিঃসাড়ে ঝরে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, একটানা আর ক্লান্তিহীন। পিচ ঢালা রাস্তা নেই এখানে, কেবল কাদা মাখা মেঠো পথ। মাঝে মাঝে চাকার দাগে জমে থাকা জল। মাঠঘাট নিস্তব্ধ, আকাশে গুটি কয়েক বাদুড়ের ভেসে যাওয়া ছাড়া আর কিছুই দেখা যায় না। দূর থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক, একটি একটানা খুরখুর আওয়াজ, আর তার মাঝে ঝিঁঝি পোকার অসংখ্য কণ্ঠস্বর একসাথে যেন রাতের গায়ে সুতো বুনে দিচ্ছে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকে একটি জরাজীর্ণ ভিটে, যেন সময় তাকে আগলে রেখেছে কেবল ধ্বংসের আগে পর্যন্ত। মাটির দেয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে। চারিদিক ছেয়ে থাকা লতাগুল্মে ঘিরে ফেলেছে বাড়িটিকে, যেন প্রকৃতি নিজেই আবরণ দিয়েছে তার দীর্ঘশ্বাসকে। বারান্দার খুঁটির গায়ে শালিক বাসা বেঁধেছে, অথচ এ বাড়িতে মানুষ বলতে একটি মাত্র প্রাণ, চিত্তরঞ্জন বাবু। এককালে অনেক জমি জমা অর্থ সম্পত্তি ছিল, কিন্তু আজ এক নিঃসহায় অন্ধ বৃদ্ধ। ঘরের ভিতরে আলো বলতে কেরোসিনের লণ্ঠনের নড়বড়ে শিখা, আর তার সামনে বসে আছেন চিত্তরঞ্জন বাবু। সাদা ধুতি, ফিকে পাঞ্জাবি, চোখে ধবধবে শূন্যতা, তার চোখে দৃষ্টি নেই। এক সময়কার কালান্তর জ্বর তার দৃষ্টি ছিনিয়ে নিয়ে গেছে, রেখে গেছে কেবল অনুভবের বৃত্ত। সামনে দাঁড়িয়ে রঘু, চাকর হলেও যেন পরিবারেরই এক অবিচ্ছেদ্য অংশ। গায়ে ধুতি, খালি গা আর কাঁধে গামছা, গলার স্বরে এখনো সেই গ্রাম্য টান। এমন সময় হঠাৎ দরজায় একটানা টোকা পড়ল। টোকা নয়, যেন কারো উপস্থিতির ভাষা। চিত্তরঞ্জন বাবু শীতল কণ্ঠে বললেন, রঘু, দরজায় কে দেখ তো। রঘু একটু চমকে উঠল। এই সময় বৃষ্টির মধ্যে কে আসবে বড়বাবু? বাজে লোকেরও হুঁশ থাকে। চিত্তরঞ্জন কাঁপা কাঁপা গলায় বললেন, আরে দরজাটা না খুললে বুঝবি কি করে? খোল দরজাটা, বয়স তো কম হলো না তোর, আর তবু বুদ্ধি ঢুকলো না মাথায়, বুঝলি? রঘু মাথা নিচু করে কাচুমাচু ভঙ্গিতে দরজার দিকে এগিয়ে গেল। কাঠের দরজায় হাত রাখতেই সেই শিরশিরে অনুভব, তারপর ধীরে ধীরে খোলার শব্দ। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে ঝলমলে আনন্দ, মুখে অপার চেনা হাসি। আরে রঘু কাকা তো। রঘু প্রথমে হতবাক, চোখ কুঁচকে বলল, চিনতে পারলাম না, আপনি কে কোন তো? যুবক হেসে এগিয়ে এলো, তারপর তার কাঁধে হাত রাখল। তুমি একেবারে আগের মতোই আছো কাকু, শুধু মাথার চুল আর দাড়ি একটু পেকেছে। আরে আমি প্রীতম গো, চিনলে না? রঘুর চোখ বড় বড় হয়ে উঠল, গলায় কাঁপন, চোখে জল। ছোট দাদা বাবু, আপনি এই যে এতদিন পর। প্রীতমের চোখে আবছা জল চিকচিক করে উঠল। সেই চেনা উঠোন, সেই ঘরের গন্ধ, সেই ছিন্ন আবহ। বাবা কোথায় রঘু কাকা? ঘরে বসে আসছেন বড় কথা, সে যেমনটা ছিলেন তেমনই। আপনি আর দেরি করবেন না ছোট দাদা বাবু, জান আপনার বাবা এখনো রোজ আপনার জন্য অপেক্ষা করে। প্রীতম পা বাড়ালো, ঘরের দিকে এগোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। প্রায় 1 দশকের ব্যবধান, সেই শৈশবের ঘর আর ছায়ায় ঢাকা, বৃষ্টির সুরে সিক্ত, ধুলো মলিন স্মৃতির দেহে এক নতুন অস্তিত্বের আভাস। ঘরের দরজা ঠেলে সে ঢুকল। চিত্তরঞ্জন বাবু সেই বেতের কেদারায় বসে আছেন।
দৃষ্টিহীন চোখ দুটি নির্জনে স্থির। তার গায়ে এক টুকরো ময়লা চাদর। প্রীতম এগিয়ে গিয়ে বাবার পায়ে মাথা ঠেকাল। ঠান্ডা নীরব সেই স্পর্শে যেন কেঁপে উঠল বৃদ্ধ। কে রে? নিঃশব্দে গলা কাঁপিয়ে বলল প্রীতম। আমি আমি বাবা, তোমার প্রীতম। এক মুহূর্ত, তারপরেই এক দীর্ঘ নিঃশ্বাসে গুঞ্জন তুলল সেই বৃদ্ধ কণ্ঠ। প্রীতম, তুই তুই এলি? তার চোখে জল, কণ্ঠে হাহাকার। চিত্তরঞ্জন বাবুর হাতের তালুতে নিজের গাল ঠেকিয়ে প্রীতম যেন নিজের অস্তিত্বে ফিরে এলো। এই ঘর, এই মানুষ, এই রক্তের টান, কোথায় ছিল সে এতদিন? আর মন জুড়ে বেজে উঠল এক অনুচ্চারিত অনুশোচনা। তাকে তো অনেক আগেই ফিরে আসা উচিত ছিল। প্রীতম বাবার পায়ে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ চুপ করেছিল, যেন শৈশবের প্রতিটি স্মৃতি, বাবার নীরবে চোখের কোণ মুছে নেওয়া, সবকিছু একে একে ফিরে এসে একটি মুহূর্তে জমাট বেঁধেছে। চিত্তরঞ্জন বাবুর কণ্ঠ এবার নরম, কিন্তু ভিতরে রক্তপাতের মতো তীব্র। এতদিন কোথায় ছিলি রে প্রীতম? একবারও কি আমার কথা মনে পড়েনি তোর? কেমন করে কাটালাম তুই জানিস না? এই ঘর, এই উঠোন, এই নিঝুমতা, সব যেন চোখের মতো শূন্য হয়ে গেছিল তোর চলে যাওয়ার পর। প্রীতম একটু থমকে গিয়ে বাবার হাত দুটো নিজের দুহাতে নিয়ে বলল, বিদেশে গেছিলাম বাবা, টাকা উপার্জনের জন্য, আর কিছু নয়। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে মাস, তারপর বছর। কাজের ভারে আটকে গিয়েছিলাম বাবা। মনে করতাম আজ ফিরবো, কাল ফিরবো, কিন্তু ফিরে আসার সম্ভব হচ্ছিল না। চিত্তরঞ্জন বাবুর ঠোঁটে তিক্ত হাসি। তার মানে আমি ভুল ছিলাম, ভাবতাম ছেলে একদিন ফিরবেই। রঘু বলতো প্রীতম দাদা বাবু ফিরে আসবে, আপনি দুশ্চিন্তা করেন না। সেই ভরসাতেই বেঁচেছিলাম রে। রঘু দূরে দাঁড়িয়ে চোখে জল সামলাতে সামলাতে বলল, আশা ছাড়া আর কি ছিল আমাদের ছোট দাদা বাবু? এই বুড়ো মানুষটা দিনের পর দিন উঠোনে দাঁড়িয়ে থাকতেন, যেন দূর পথের পানে তাকিয়ে। কে জানে কিছু বুঝতেন কিনা। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। বাইরে বৃষ্টির শব্দটাও ক্ষণিকের জন্য স্তব্ধ মনে হয়। চিত্তরঞ্জন বাবু তখন হঠাৎ বলে উঠলেন, রঘু, ঘরে কিছু খাবার আছে কি? ছেলে এসেছে, ওকে কিছু খেতে দে। না বাবু, তৈরি কিছু নেই, তবে চিন্তা করবেন না, আটা আছে, একটু তরকারিও আছে। আমি গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। যা বাবা, হাত মুখ ধুয়ে নে। আমি তো দেখতে পাই না, যদি চোখ থাকতো দু চোখ ভরে তোকে দেখতাম। বাবা, তুমি দেখতে পাও না মানে? চিত্তরঞ্জন বাবুর মুখের উপর ছায়ার রেখা পড়ে। ভয়ঙ্কর কালা জ্বর হয়েছিল একবার, মরার মুখ থেকে ফিরেছি, কিন্তু দৃষ্টি চলে গেছে। চোখ দুটো রেখে গেছে কেবল অন্ধকার। মাথার উপর আকাশ যেন নেমে আসে প্রীতমের কাছে। সেই হাস্যোজ্জ্বল মুখটা এক ঝলকে বিবর্ণ হয়ে গেল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে নিঃশব্দ কান্না। প্রীতম উঠে যায়, বাইরে কল থেকে জল এনে হাত মুখ ধুয়ে আসে। রঘু ইতিমধ্যে রুটি বেলছে, কড়াইয়ে কাঁচা সর্ষের তেলে ঝাঁঝালো মুসুর ডালের ঘন্ট রান্না হচ্ছে। তাতে আলু, কুমড়ো আর পুঁইশাকের গন্ধ মিশে গিয়ে এমন এক দেশজ উষ্ণতার জন্ম দেয়, যা শহুরে খাবারের শত রকমতেও পাওয়া যায় না। রাতে খাওয়ার পর প্রীতম তার বাবার সামনে একটা চেয়ার টেনে বসে। সামনে একটা কেরোসিন লণ্ঠনের আলো, আর বাতাসে গরম রুটির সুবাস। চিত্তরঞ্জন বাবু কৌতূহল স্বরে প্রশ্ন করলেন, তা বিদেশে যে কাজের জন্য গিয়েছিলি, সেটা কি ঠিকঠাক হচ্ছে?
হ্যাঁ বাবা, খুব ভালো চলছে, কিন্তু সেই কাজ, সেই বড় শহর, সেই অর্থ সব কেমন যেন ফাঁকা লাগে আজ। তা কবে আবার এই বুড়ো বাপটাকে ছেড়ে চলে যাবি বলতো? না বাবা, একবার যখন ফিরে এসেছি তখন আর যাব না। এখন থেকে সব সময় তোমার কাছেই থাকবো বাবা। চিত্তরঞ্জন বাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, তা বিয়ে থা করেছিস নাকি এখনো কারোর অপেক্ষায় আছিস? না বাবা, তেমন কাউকে পাইনি। তাহলে আর দেরি করিস না রে, ঘরে একটা বৌমা এনে রাখ। যদি মরার আগে ছেলে বৌমা নাতিপুতিদের একটু অনুভব করে যেতে পারি, তাহলে এই চোখহীন জীবনটাও সার্থক হবে। প্রীতম চুপ করে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখে বৃষ্টির রেখাগুলো চালের কিনারা বেয়ে পড়ছে। একটা ঝিরঝিরিয়ে অনিত্যতায় ডুবে আছে গোটা পৃথিবী। হঠাৎ কথা পাল্টে বলে, বাবা, আমাদের বাগান বাড়ির দক্ষিণ দিকে যে পুরনো ঘরটা আছে, ওখানে আমি আমার কিছু জিনিসপত্র রেখেছি। একটা লাল ব্যাগে টাকা পয়সা আর কয়েকটা দরকারি নথিপত্র, সব কিছু একটা সিন্দুকে ভরে রেখেছি। তুমি দেখো যেন কিছু চুরি না যায়। চুরি? না বাবা, এখানে চুরি যাবার কিছু নেই। 7 গ্রামের মানুষ জানে আমরা কি অবস্থায় আছি। কেউ ভাবতেও পারবে না এই ঘরে কিছু থাকতে পারে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তুই সৎ পথে উপার্জন করছিস তো? প্রীতম একটু থমকে গেল। চিত্তরঞ্জন বাবু বলতে লাগলেন, তোকে ছোটবেলা থেকে শিখিয়েছিলাম, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সৎ পথে চলবি, তাহলে কেউ তোর দিকে আঙুল তুলতে পারবে না। টাকা পয়সা আসে যায়, কিন্তু আত্মসম্মান একবার গেলে সেটা আর ফেরে না রে। টাকা পেলে মানুষ বড় হয় না, চরিত্র সত্য থাকলে তবেই মানুষ বড় হয়। তুমি যেমন বলেছিলে বাবা, চেষ্টা করেছি তা মেনেই চলতে। তা বেশ কথা। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাবা। তুমি ঘুমোতে যাবে না? আমার মতো অন্ধ মানুষের জন্য দিন আর রাত আলাদা কোথায় রে? তোরা ঘুমো, আমি একটু বসে থাকি। আজ তোর মায়ের কথা বড় মনে পড়ছে। সে যদি থাকতো। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। প্রীতম কিছু বলতে চাইল না। ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে একটা খাটিয়ার ওপর বসে পড়ল। একটা পুরনো রুক্ষ চাদর গায়ে টেনে নিল আর নিঃশব্দে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম কি এত সহজে আসে? রাত তখন গভীর। বৃষ্টির শব্দটা যেন একটু একটু করে এক টানা সুরে রূপ নিচ্ছে। মেঘ গর্জন থেমে থেমে বজ্রের আঁচড় ফেলছে আকাশে। বিদ্যুৎ যেন মাঝে মধ্যে ছেঁড়া পটের ওপর আলোর হুঙ্কার হয়ে নেমে আসছে। আর সেই আলোয় ঘরের দক্ষিণ দিকের জানালার ফ্যাকাশে পর্দাটা কাঁপছে। তার সঙ্গে ছায়া পড়ছে খাটিয়ায় শুয়ে থাকা প্রীতমের চোখে। চোখ দুটি এক দৃষ্টে তাকিয়ে আছে জানালার ফাঁক গলে দূরের বাগান বাড়ির দিকে। ওইখানে সেই পুরনো ভগ্নপ্রায় ঘরটি, ঝোপঝাড়ে ঢাকা, বৃষ্টি আর অন্ধকারে যেন এক অপার্থিব অবয়ব। লতাপাতা তার দেয়ালে এমনভাবে ছেয়ে গেছে
যেন বহু বছর কেউ পা রাখেনি সেখানে। কিন্তু তবু সেই জানালার ফাঁক গলে বয়ে আসে এক পুরনো পরিচিত ঘ্রাণ, আর সেই ঘ্রাণ ছুঁয়ে জেগে উঠছে একটা স্মৃতি। প্রীতম চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ছে অনেক অনেক বছর আগের এক শ্রাবণ সন্ধ্যা। তখন সে বড় জোর 12। মায়ের শরীরটা একেবারেই ভেঙে পড়েছে। নিঃস্ব সংসার, ঘরে তখন স্যালাইন কেনার টাকাটুকু নেই। বাবা চিত্তরঞ্জন বাবু তার শেষ সম্বল উত্তরাধিকার সূত্রে পাওয়া 3 কাঠা জমি বন্ধক রেখেছিলেন গ্রামের সেই বিত্তশালী দীননাথ চ্যাটার্জির কাছে। দীননাথের মুখে চিরকালই একটা অবজ্ঞার হাসি। তিনি বলতেন, এই জমিটা একদিন আমারই হবে চিত্তরঞ্জন। তোদের জাতের মানুষ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই দিনগুলিতে প্রীতম মায়ের বিছানার পাশে বসে কেবল শুনেছে দীর্ঘশ্বাস, যন্ত্রণা আর অবার অসহায়তার শব্দ। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল, এই ঘর, এই জীবন আর নয়, সে বেরিয়ে যাবে। মায়ের বালিশের তলায় এক ফালি কাগজে লিখে গিয়েছিল, আমি যাচ্ছি মা, যদি ফিরি তোমাদের সব কষ্ট মিটিয়ে ফিরবো, যদি না ফিরি ক্ষমা করে দিও, তোমার পায়ে প্রণাম। শহরের পথে পথে ঘুরেছে সে। প্রথম দিকে কোনো হোটেল বা রেস্তোরাঁয় কাজ দেয়নি। বয়স দেখে সবাই তাড়িয়ে দিত। একদিন সে নিজে নিজে হাঁটতে হাঁটতে পৌঁছেছিল শিয়ালদহ স্টেশনের ফুটপাতে। প্রথম রাত্রিটা কেটেছিল একটি রিকশাওয়ালার খালি রিকশার তলায়। সেই রাতের কথা এখনো মনে পড়ে। মুখে গামছা বেঁধে ঘুমিয়েছিল, যাতে ডাস্টবিন থেকে পাওয়া বাসি রুটির গন্ধে বমি না আসে। মানুষের কাছে কাজ চেয়েছে, সারাদিন মানুষের বোঁচকা টানার কাজ, আর রাতে যেখানে জায়গা পেয়েছে সেখানেই ঘুম। শুধু একবার নয়, অসংখ্যবার শুনেছে, চুরি করতে এসেছিস নাকি হারামজাদা? এই বয়সে ভিখারি? হ্যাঁ, বাবা মা মরেছে নাকি? কিন্তু দুনিয়ার রুক্ষতায় যখন ভরসার আর কোনো আশ্রয় থাকে না, তখন একটা ছোট ছেলে কিভাবে বেঁচে থাকে সেটাই তখন প্রীতম শিখেছিল। 3 মাসের মাথায় ঢুকেছিল এক হোটেলের কাজে। হোটেলের নাম বিনয় ভাই কিচেন হাউস। সেই বিনয় শেঠ দিল্লি থেকে আসা, একটু হিন্দির টান, মুখে সাদা সিগারেট, কিন্তু চোখে এক অদ্ভুত ঠান্ডা হিসেবি হিসাব। প্রায় 3 বছর সেই হোটেলে কাজ করেছিল প্রীতম। বাসন মাজা থেকে শুরু করে মাল আনানো সবই। এসবই বিনয় শেঠ তাকে পছন্দ করতেন। একদিন সাহস করে প্রীতম প্রশ্ন করেছিল, শেঠজি, আপনার এত বড় হোটেল, এত আয়, তারপরেও আপনি এই চোরাই সোনা কালোবাজারি কেন করেন? টাকা কি কম পড়ে যায়? বিনয় শেঠ একবার থেমে তার দিকে তাকিয়ে বলেছিলেন, बेटा पैसा वो चीज है जो जितना भी दो आदमी को कभी बुरा नहीं लगता। पैसे से पेट नहीं भरता, प्यास बढ़ता है। और ये जो काम मैं करता हूँ ना, इसमें रिस्क है पर फायदा बहुत। तू बेटा हमार संगे थाक, धीरे धीरे सो बुझे जाबी। 100 টাকা সদা হয় না রে, কিছু কালো টাকাও সদা হতে বেশি সময় লাগে না। এটাই দুনিয়া বেটা। এই কাঁটা ঝোপের ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছিল প্রীতম। প্রথমে শুধুই হোটেলের জন্য মাল বহন করা, তারপর আস্তে আস্তে রাতের বেলায় প্যাকেট পৌঁছে দেওয়া, পরে বিনয় শেঠের ডান হাত হওয়া। বুঝতে পারেনি কখন সে অন্য এক জগতে পা রেখেছে, যেখানে টাকা ঝড়ের মতো আসে কিন্তু বিশ্বাসটা উড়ে যায় ধোঁয়ার মতো। আজ এত বছর পর এই গ্রামের ঘরে অন্ধ পিতার পাশে ফিরে এসে প্রীতম চোখ বুঝে শুধু ভাবছে, আমি কি ভুল পথে হাঁটলাম?
এই যে টাকা নিয়ে ফিরেছি, মা থাকলে কি তিনি এ টাকা ছুঁতে দিতেন? বৃষ্টি এখনো পড়ছে। বাগান বাড়ির ছায়ায় জানালার ফাঁক গলে কাঁপছে বিদ্যুতের আলো। কিন্তু সেই চেনা ভীতিপ্রদ ঘর যেখানে আজ তার ব্যাগটা লুকোনো আছে, সেখানে যেন হঠাৎ এক মুহূর্তে অন্ধকারটা একটু বেশি গাঢ় হয়ে উঠল। রাত কত হয়েছে প্রীতম জানে না। বাইরে এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অনেক দূরে কোথাও বজ্রের গর্জন শোনা যায়। খাটিয়ায় শুয়ে থাকা প্রীতমের শরীরে চাদর টানা, কিন্তু বুকের মধ্যে একটা অদ্ভুত ভার ভার অনুভব হচ্ছে। ঘরের অন্ধকারে মৃদু কেরোসিন বাতির আলো। জানালার পর্দাটা নড়ছে বাতাসে এখনো। জানালার ফাঁক গলে দূরের বাগান বাড়ি ঝাপসা দেখা যায়, যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক মৃতদেহের মতো নিশ্চল, ভিজে আর শীতল। হঠাৎ করে যেন বুকের ওপর কেউ বসে পড়েছে। প্রথমে হালকা চাপ, তারপর ধীরে ধীরে যেন হৃৎপিণ্ড চেপে ধরা এক কঠিন হাত। ঘুমের ঘোরে ঘেমে উঠেছে সে, শরীরটা নড়াতে পারছে না। এক অজানা আতঙ্কে গলা শুকিয়ে আসছে। চোখ মেলে দেখার চেষ্টা করতেই এক হৃদয় বিদারক দৃশ্য। তার বুকের ওপর ঝুঁকে রয়েছে একটা রক্তাক্ত দেহ, চেনা মুখ, বিনয় শেঠ। কপাল চিংড়ে একটা কুরুল সোজা গাঁথা, নাকের গোড়া পর্যন্ত মুখ ফেটে দুই ভাগে বিভক্ত। গল গল করে গাঢ় পচা রক্ত টপ টপ করে পড়ছে প্রীতমের গায়ে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বিনয় শেঠ ধীরে ধীরে তার মুখের কাছে ঝুঁকে এলো। তার ফাটা মুখের এক পাশ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ঠান্ডা এক কণ্ঠে এসে বলল, তোকে আমি নিজের সন্তানের মতো পাশে রেখেছিলাম প্রীতম, আর তুই কিনা আমাকে ঠকালি। আমি তোকে ঘরের চাবি দিয়েছিলাম, तेरे हाथ में सौंपे दिएছিলাম আমার सब, और तू पीछे से लुकिए लुकिए वार कर ली। तूने क्या सोचा था मुझे समझ नहीं आएगा? टाइम पर मारी के बलिए लिया, बैग भरकर पैसा ले आया, नमक खाना भी किया। और तू जानता है ना, नेमो हराम का अंत बहुत कठिन होता है। চোখের সামনের দৃশ্যটা ধীরে ধীরে আরো ভয়ানক হয়ে উঠছে। রক্তের গন্ধ, আর গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস, আর ফাটা মুখের বিকৃত হাসি, সব মিলিয়ে যেন নরক এসে বসেছে বুকের ওপর। হঠাৎ, না, আমি চুরি করিনি। প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে যায় প্রীতমের। সে উঠে বসে, চাদর ছুঁড়ে ফেলে দেয়। দমটা আটকে আসছে। সে ঘেমে স্নান হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে টেবিলের ওপর রাখা মাটির কলসি থেকে এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে পান করে। বাইরের বৃষ্টি তখনও থামেনি। ঘরের ভেতর যেন তার মনের দুঃস্বপ্ন রয়ে গেছে। আলো আঁধারের খেলা, নিঃশব্দ আতঙ্কে ঠায় দাঁড়িয়ে। তার মনে গভীর কণ্ঠস্বর তখন বলে চলেছে, হ্যাঁ, আমি পাপ করেছি। এই বৃদ্ধ বাবার মুখে হাসি ফোটাতে এসে আরও একবার পাপ করেছি। আমি জানতাম বিনয় সেটা আমাকে বিশ্বাস করে সব দেখিয়েছিল। আমি জানতাম কোথায় আছে তার কালো ব্যবসার খতিয়ান। সেই লোহার সিন্ধুকে ছিল মোটা টাকার বান্ডেল। টাকার গন্ধে আমি পাগল হয়ে গেছিলাম। আমার হাত কাঁপেনি। আমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম সেসব। মনে করেছিলাম পালিয়ে বাঁচব, কিন্তু প্রতিশোধ চুপ করে বসে থাকে না।
সে আসে ফাটা মুখে, রক্তে ভেজা শরীরে। বিনয় শেঠ, আজ আমার ঘুমে এসেছে, কাল বাস্তবেও আসবে কিনা আমি জানি না। প্রীতম জানে না এই ঘরে তার সাথে এখনো কেউ আছে কিনা, জানে না যে টাকা নিয়ে এসেছে তা শুধু সম্পদ না একটা অভিশাপ। সে জানে কেবল নরক থেকে পালিয়ে এসেছে, সেই নরক তার ছায়া ফেলে দিয়েছে এই মাটির ঘরেও। গত রাতের দুঃস্বপ্ন যেন এখনো ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। প্রীতম বিছানায় এলিয়ে থাকলেও চোখে ঘুম নেই। বুকের মধ্যে এক অজানা আশঙ্কার ঘূর্ণি, আর মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শরীরটা যেন হালকা, অথচ ভেতর ভেতর ভারী হয়ে আছে কোনো অদৃশ্য এক দায়বদ্ধতার ওজনে। ভোরের দিকে একটু চোখ লেগেছিল কিনা সে জানে না, দরজায় ঠকঠক শব্দে চমকে উঠল সে। দাদাবাবু, আরে ওঠেন, সকাল হয়ে গেছে। বড় কর্তার দাওয়ায় বসে আছেন, আমি চা করে দিচ্ছি, আপনি তৈরি হয়ে নিন। প্রীতম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি থেমে গেছে, ঝরা পাতা ভিজে মাটির সঙ্গে মিশে আছে। গাছের পাতাগুলো বৃষ্টির জলে চকচক করছে। দূরের তাল গাছের মাথায় বসে কাক ডেকে উঠল। মাটির ঘরের ছাউনির ফাঁক গলে সূর্যের কুণ্ডলীর আলো ধীরে ধীরে এসে পড়ছে, যেন একটা নতুন দিনের আরম্ভের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে এই মরাডুগরি গ্রামের ছোট্ট বাড়িটায়। দাওয়ায় বসে আছেন চিত্তরঞ্জন বাবু। রঘু গরম গরম চা এনে দুটো কাপে ঢালছে। কাঠের চেয়ারে বসে প্রীতম চায়ের কাপে চুমুক দিতেই চিত্তরঞ্জন বাবু বললেন, বুঝলি বাবা প্রীতম, আমাদের এই মরাডুগরি গ্রামে আর যাই থাকুক, সুখ শান্তিটা কিন্তু বেশ ভালো আছে। এখনকার মানুষ আগের মতো হিংসা করে না, ঝগড়া করে না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। তা তুই যখন ফিরে এসেছিস বাবা, আমি চাই তুই এখানেই থাক। আমার যতটুকু জমি জমা, গরু ছাগল হাঁস মুরগি আছে, তা সবটাই তোর হাতে তুলে দিতে চাই। রঘুটাও বুড়ো হয়েছে, আমি তো দেখতেই পাই না। এখন থেকে তুই সব সামলাবি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই, তুমি আর চিন্তা করো না, এখন থেকে সবকিছুর দায়িত্ব আমার, তুমি শুধু বিশ্রাম নাও। একটু থেমে চিত্তরঞ্জন বাবু গম্ভীর স্বরে বললেন, আচ্ছা, একটা কথা বলবো তোকে। হ্যাঁ বলো না। দাঁড়া, রঘুকে বলি হোমিওপ্যাথি ওষুধটা আনতে। আয় রঘু, কোথায় গেলি রে? আমার ওষুধের শিশিটা এনে দে। রঘু উঠোনের এক কোণে বসে গরুর জন্য খড় কাটছিল। সে সেখান থেকে সাড়া দিল, এই তো যাই বড় কর্তা। চিত্তরঞ্জন বাবু আবার মুখ ফেরালেন প্রীতমের দিকে। হ্যাঁ রে, বিদেশে তুই এতদিন কি করলি? তোর যাওয়ার পর তো আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। চিঠি লিখে চলে গেলি, কেউ কিচ্ছু জানলো না। তোর মা দুশ্চিন্তায় দিন দিন অসুস্থ হয়ে পড়ল, আর তারপর তো। প্রীতম মাথা নিচু করে চুপ করে বসে রইল। ফিসফিস করে বলল, আমি ফিরতে চেয়েছিলাম বাবা, বারবার ফিরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমায় ক্ষমা করো। মায়ের শেষ মুহূর্তে আমি পাশে ছিলাম না, সেই অনুশোচনাই আমায় কুড়ে কুড়ে খায়। আমি যা করেছি সবই তোমাদের ভালোর জন্য করার চেষ্টা করেছি। এই সময় রঘু হাতে করে একটা ছোট কাচের শিশি নিয়ে এলো। এই যে কর্তাবাবু, আপনার ওষুধ। চিত্তরঞ্জন বাবু সাদা দানাগুলো মুখে দিয়ে বললেন, সুগার, প্রেশার, থাইরয়েড সবই বেড়েছে। ওই শ্যামলকান্তি সরকারকে দেখাচ্ছি। আমি আর কতদিন বাঁচবো জানি না। আমি চাই এই বাড়ি আর জমি জমা সব তোর নামে উইল করে দিই। না বাবা থাক, তার কোনো দরকার নেই, এসবের জন্য অনেক সময় আছে। না রে, কার সময় কখন ফুরিয়ে যায় তা তো আর কেউ বলতে পারে না।
প্রীতম একটু অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, এটা সত্যি। কার কখন সময় ফুরিয়ে যায় বলা বড় মুশকিল। ঠিক সেই মুহূর্তে উঠোনের দিক থেকে ভারী বুটের শব্দ শোনা গেল, যেন কেউ পথ পেরিয়ে এই দিকেই আসছে। প্রীতম বলল, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি ঘর থেকে একটু আসছি। বলেই সে গটগট করে ঘরের ভেতর চলে গেল। আর মাত্র কয়েক মুহূর্ত পরে একজন আগন্তুক এসে সামনের চেয়ারে বসলেন। ভদ্রলোকের গায়ে ধুতি পাঞ্জাবি, গলায় মোটা সোনার চেন, হাতে সোনার আংটি, চশমার ফ্রেমটাও সম্ভবত সোনার। গায়ের রং ফর্সা, চেহারাটা মোটা সোটা, নাদুস নুদুস। পেছনে দাঁড়িয়ে আছে দুজন দশাসই চেহারার লোক। দেখে তার দেহরক্ষী বলেই মনে হচ্ছে। চিত্তরঞ্জনবাবু চিনে উঠতে পারলেন না। মুহূর্ত খানেক চুপ থেকে ভদ্রলোক নিজের মোটা সোনালি ফ্রেমের চশমাটা সামান্য ঠিক করলেন। তারপর আস্তে গলাটা খাঁকারি দিয়ে বললেন, আগে নমস্কার। क्या आप प्रीतम का बाबा আছেন? চিত্তরঞ্জন বাবু তো? চিত্তরঞ্জন বাবুর কণ্ঠে একটু কৌতূহল আর শঙ্কা। তিনি বললেন, হ্যাঁ আমি। বলুন, কে আপনি? কি হয়েছে? ভদ্রলোক সামান্য হেলে বসলেন চেয়ারে। ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে শুরু করলেন। हुआ बहुत कुछ बाबू। আপনার শুনতে একটু কষ্ট हो सकता है, लेकिन आज सब खुल के बोलबो। আমার নাম বিনয় সেठ। আপনার ছেলে প্রীতম তো আমার চেনে খুব ভালো করে। वो बहुत साल पहले हमार কাছে কাম किया। চিত্তরঞ্জন বাবু চুপ। বিনয় শেঠ একটু নিচু স্বরে বললেন, আপনাকে গোড়া থেকে সব বলতে হবে। আসলে আমি ওকে নিজের लड़का समान भावता, इज्जत दिया था, हमारे बिजनेस से विश्वास किया था उसके ऊपर। हमारे गोडाउन, गुप्त घर, सब जगह चाबी और हाथे छिलो। लेकिन आपका लड़का वो हमारे साथ विश्वासघातकता कर लो। কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। कोनो भूल नहीं हो रहा साहब। आपका लड़का हमारे गोडाउन থেকে लाख लाख टका कैश, सोना दाना चोरी करे वहां से भाग गया। लेकिन सिर्फ चोरी नहीं, जाने से पहले हमारे घर में एक टाइम बम लगा के गया, जाते ब्लास्ट हो जाए, हम सब खत्म हो जाए। চিত্তরঞ্জন বাবুর বুকের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, না না, এসব মিথ্যে। আমার ছেলে এমন কিছু করতে পারে না। বিনয় শেঠ এবার দুই হাতের আঙুলের ডগা একসাথে জোর করলেন।